আপনারা কেস ডায়েরি যে অংশ দেখেছিলেন, এরপর বাকি অংশে কৃষ্ণেন্দুবাবুর আরও অনেক না জানা ঘটনা। এই যে ভগবানপুরে এত ডাকাতি হতো, সেই ডাকাতদের ধরতে পেরেছিলেন? হ্যাঁ, ডাকাতদের মানে বড়সা, আমি যখন জয়েন করি বড়সা আমাকে একবার চেম্বারে ডেকে একটা লিস্ট দিয়েছিলেন, 15-16 জনের মনে হয়, তারা সবাই দাগি। তো বলেছিলেন যে তুমি আমাকে একটা করে ধরবে, তোমার প্রথম 2 মাসের কাজই হচ্ছে তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এইগুলোকে ধরে আমাকে কমিউনিকেট করবে। তো ওখানে নাকি কি ডাকাত ধরতে গিয়ে কি আপনি গাড়ি দিয়ে ধাক্কা মারে দিয়েছিলেন? হ্যাঁ, সেটা একটা ডাকাত, মানে হি ওয়াজ এক্সটর্শনিস্ট অ্যাকচুয়ালি। মূলত তো সে হচ্ছে ব্যবসায়ীদের, ভোরবেলা ব্যবসায়ীরা বেরোতো, তাদের মাঝ রাস্তায় রেস্ট্রেন্ট করে তাদের থেকে যা কিছু মানে ভোরবেলা ব্যবসায়ী যে জিনিসপত্র কিনতে যেত না, হ্যাঁ, সেই টাকাগুলোকে ওরা ছিনতাই করতো। ধরেছিলেন কিভাবে? ধরেছিলাম মানে রাত্রে আমি ঘুরতাম, রাতে 3টে 3:30 অবধি তো আমি রাস্তায় থাকতামই। আচ্ছা। তো সেদিনকে আমি টুয়ার্ডস পটাশপুরের দিকে যাচ্ছি, ভীমেশ্বরীটা ছাড়িয়েছি, সেই সময় আমার ড্রাইভার লোকাল ছিল। তো ড্রাইভার আইডেন্টিফাই করতে পারে, 2 জন যাচ্ছিল, পিলিয়ান রাইডার ছিল, ও ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল কে? চালাচ্ছিল একটা ছেলে, ওর সাকড়ে, ও পেছনে বসেছিল, আর ও ছিল পেছনে বসে, যার জন্যই ওকে আইডেন্টিফাই করতে পেরেছে। ড্রাইভার বললো স্যার অমুক আছে। আমি বললাম ও অমুক আছে? আমি বললাম যে ধাক্কা মার। হ্যাঁ, ধাক্কা মার গাড়িতে চলতে? হ্যাঁ, আমি বললাম ধাক্কা মার, না মোটরসাইকেল সামনে মোটরসাইকেল যাচ্ছে, আমি যাচ্ছি উইলিস জিপে। হ্যাঁ, তো আমার জিপ কোনোদিনই মোটরসাইকেলটাকে চেস করতে পারবে না, আমি এটা ধরেই নিয়েছি। আর ওই যা রাস্তা ছিল তখন, এখন হয়তো স্মুথ হয়েছে রাস্তা, কিন্তু ও পটাশপুর বেরিয়ে চলে গেলে ওকে ধরা খুব মুশকিল। তো তার আগেই ওকে ইন্টারসেপ্ট করতে হলে ওকে ধাক্কা মারতে হবে। আমি বললাম যা থাকে, হ্যাঁ, ও বললো স্যার ধাক্কা মারবো? হ্যাঁ, আমি তো বলছি তুই ধাক্কা মার এবং ইমিডিয়েটলি মার। তো ন্যাচারালি ও ধাক্কা মারলো পেছনে, ওরা দুজনই ছিটকে গেল। আচ্ছা। ছিটকে যেতেই আমার যে ফোর্স অফিসার ছিল আমার সাথে, এবং আমি এবং আমার ড্রাইভার, আমরা দুজনকে ধরে ফেললাম। একটা পালসার মোটরসাইকেল ছিল ব্ল্যাক কালারের, এবং ওর যে 7mm একটা পিস্তল ছিল সেইটা রাস্তার উপর পড়ে গেছে, ম্যাগাজিনটা খুলে গেছে, মানে কোমরে ছিল বা কোথাও ছিল। আর ওর কাছ থেকে একটা আমরা সিঙ্গেল শটার পেয়ে গেলাম, যেটা ওর কাছে ছিল, সামনের যে বাইক চালাচ্ছিল, মানে দুজনে দুটো গান নিয়ে যাচ্ছিল। এখানে একটা ঘটনা শুনেছি, আপনি নাকি যেখানে চাকরি করেছেন যে থানায়, সেই থানা এলাকার কোনো নিমন্ত্রণ বাড়িতে আপনি যেতেন না। ওই একটা ঘটনা ঘটেছিল, মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে। কি ঘটনা ঘটেছে? সেটা হচ্ছে একজন পদাধিকারী, একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পদাধিকারী, তার ভদ্রলোক, জেনুইন একদম, তার ছেলের অন্নপ্রাশনের ইনভিটেশনে গেছিলাম। সেখানে অনেক রাজনৈতিক দলের লোকজন এসেছিল। তো সেইটা কমিউনিকেশন হয়ে গেছিলো, কমিউনিকেট হয়ে আমার একদম উপরতলা অবধি কমিউনিকেট হয়ে গেছিলো। মানে আপনি বিরোধী দলের কোনো একজন ছাত্র, বিরোধী বা শাসক সেটা ব্যাপার না, সেটা তো কোনো একটা ছাত্র। কমিউনিকেশন কি হয়েছিল? যে অমুকের বাড়িতে লোকাল বড়বাবু গিয়ে ভোজ খেয়ে এসছে। এটা তো খুব স্বাভাবিক, বিরোধী দলের বাড়িতে ছাড়া এটা হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে তখন আমি কিন্তু ওইটা আমার মাথায় খেলেনি, খেলাটা উচিত ছিল। আমি বললাম মাথা মোটা, তখন আমাকে ওখান থেকে অ্যাবিউজ করেছিল যে তোমার অককা জ্ঞান নেই, মানে সিনিয়র অফিসার। তারপর থেকে আমি না শাসকের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি, না বিরোধীর বাড়িতে গেছি। মানে নিজের দরজা বন্ধ করে নিজেকে ঠিক রেখেছেন। বরং না, ওইটা ভুললে চলবে না। আমার হচ্ছে, আমি শাসকের বাড়া ভাতেও নুন দিয়েছি। এ গল্প আমার কাছে না, আমার বলার কিছু নেই, মানুষ বলবে। ওখানে গিয়ে যে একজন এসডিও, 2 জন বিডিও একটা বেআইনি রেডে ইনভলভ ছিলেন। কি হয়েছিল? একটা ওই ডিস্ট্রিবিউটার বলে, রেশন ডিস্ট্রিবিউটার, ঠিক, মানে যে একটা জোনের ডিস্ট্রিবিউটারশিপ নেয়,
তো সেই ডিস্ট্রিবিউটারের গোডাউন এবং অফিস এবং বাড়ি রেড হয়েছিল। কারা করেছিল? এনফোর্সমেন্ট? এনফোর্সমেন্ট না, দুজন বিডিও, এবং আমার কাছে ফোন এসেছিলো এসডিও সাহেবের কাছ থেকে। তো আমি তখন আমার অ্যাডিশনাল সাহেবকে ফোন করে, এসডিও সাহেব কি বলেছিলেন? এসডিও সাহেব বলছিলেন আমরা একটা রেড করছি, আমার সুপারভিশনে হচ্ছে, আপনি পুলিশ পাঠান। তো আমি বলছি স্যার আমার তো পুলিশের গাড়ি দূরে আছে আর প্রচুর বর্ষা হচ্ছে তখন, ওটা আসতে একটু দেরি হবে। এটা কোন থানায়? এটা ভগবানপুরে। আচ্ছা। তো বলছে ইমিডিয়েট পাঠিয়ে দিন, এলেই আপনি রিডাইরেক্ট করে দিন। আমি সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল সাহেবকে করেছি, ফোন করেছি, করে ওনার করেছি। উনি আমাকে অ্যাডভাইস দিয়েছেন যেটা করার। আমি জেনারেল ডায়েরি করে ওদের ইনফরমেশান দিয়ে, ইনফরমেশানে কল লক করিয়ে ওই গাড়িটা এসছে ওই পারপাস সার্ভ করে তাকে রিডাইরেক্ট করে দিয়েছি ওর সিসির পিছনে লিখে যে টু রিপোর্ট টু এসডিও অ্যাট অমুক জায়গা ফর দি পারপাস অফ রেড। গেছি, গিয়ে তারপরে অনেক রাত্রে আমার অফিসার ফিরেছে আর আমি জাগা থাকতাম। আমার জালনা ফালনার পর্দা ফেলা থাকতো, কিন্তু আমি রাত্রিবেলা জাগা থাকতাম, বিকজ নাইট গাড়ি যেন না ঢোকে। আগে ভোরের আগে নাইট গাড়ি ঢোকার একটা প্রবণতা থাকতো তখন। আচ্ছা। আর আমার কোয়ার্টারটা ছিল একদম থানায় ঢোকার মুখে, সুতরাং আমি রাস্তার দিকে পর্দা তুলে রাখতাম আর থানার দিকের পর্দাটা ফেলে রাখতাম। তো রাত্রে অফিসার এসে আমার যখন নক করেছে জানলা, আমি উঠেছি, উঠে ওর থেকে জানলাম যে এই হয়েছে। আমি বললাম আপনি এখন রেস্ট করুন, শুতে যান, কাল সকালে আপনার থেকে শুনবো। তো ভোরবেলা ডিটেলস শুনলাম আর জিডির জায়গা রেখে দিতে বললাম ডিউটি অফিসারকে। ওকে বললাম যে ডিউটি অফিসারকে বলুন জিডিতে জায়গা রেখে দেবে। তো না না না, আমি গেলাম ওর সাথে, যে অফিসার ওখান থেকে ফিরলো সেই অফিসারের সাথে আমি গেলাম থানায়। গিয়ে একটা জিডি করলাম যে ও ফিরেছে, এটা আমিই করলাম, যেহেতু আগে জিডি করে পাঠানো হয়েছিল। জিডি করে রিডাইরেক্ট করে পাঠানো, রিডাইরেক্ট করে, তাই আগেই আবার আমি গিয়ে করলাম, বিকজ আমি করলে ওটার একটু গুরুত্বটা বেশি হবে। করলাম এবং আমার দরকারও ছিল, বিকজ আমি ওই রাতে এসডিও সাহেবকে ফোন করলাম, ওর কাছ থেকে শুনলাম যে এসডিও সাহেব ওখানে ছিলেনই না। আচ্ছা। রেডে, এবং কোনো সিজার লিস্ট এবং একজন আসামিকে ওরা দিয়ে গেছে, যে কি বলে যার ইনজুরি আছে। আপনার কোনো অফিসার ওই গাড়িতে আপনার ওই এতে ছিল না? আপনার যে ভ্যান গিয়েছিল? আমার যে ভ্যান গিয়েছিল তাকে নিচে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আচ্ছা। ওরা দুটো স্পটে গেছে, একটা স্পটে নিচে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আরেকটা স্পটে নেয়নি ওকে। আচ্ছা। অথচ গাড়িতে যখন তুলে দিচ্ছে একজন ইনজিওর্ড অ্যাকিউজড, হ্যাঁ, ওরা নিয়ে এসছে অ্যাম্বাসাডার করে, নিয়ে এসে কে তুলে দিচ্ছে? ওরা থানায় দিয়ে দিচ্ছে তাকে, এবং আমি না গেলে ওটা হতো না। আমি না গেলেও তো ডিউটি অফিসার ওকে রিসিভ করে নিত। হ্যাঁ। আমি তখন ওদের বললাম, ওই যে ভদ্রলোকরা ছিলেন, এমসি করতে হবে তো, এমসি করার জন্য আমি বললাম যে আমি নেব না, মানে মেডিকেল সার্টিফিকেট। তখন ওরা বলল যে এসডিও সাহেবের সাথে কথা বলুন। তো আমি এসডিও সাহেবের সাথে কথা বললাম, এসডিও সাহেব বলছে আপনাকে নিতে হবে। আমি বললাম আমি নিতে পারবো না, আপনারা আমাকে প্রডিউস করছেন, ওকে মেডিকেল করিয়ে প্রডিউস করান। এসডিও সাহেব একটু অ্যানয়েড হলেন, বোঝাই গেল। এবং সিজার আর্টিকেল এবং সিজার লিস্ট আমি কিন্তু পাইনি স্যার। আর দুজন বিডিও সাহেব এসেছিলেন এফআইআর করার জন্য। আমি বললাম ওনারা দুজনই সই করেছেন। আমি বললাম এফআইআর করতে হলে একজনকে সই করতে হয়। বলছে আইন আমাকে শেখাবেন না, এরকমভাবেই বলছেন। আমি বললাম আপনি সিনিয়র অফিসার স্যার। তো ওই রাত্রে আমি অ্যাডিশনাল সাহেবকে ফোন করেছি, ওই মাঝরাতে। আমার কোনো ওইসব লাগে না, আমি যেটা জানি না সেটা সাহেব আমাকে তো করবেন। আপনার মাথায় তো কিছু থাকে না। না, আমার মাথায় খুব একটা থাকে না। তো বললো কমিউনিকেট করে দাও, জিডি করে দাও। কমিউনিকেশন জিডি করাটা আমি ওই তখন থেকে শিখে গেছিলাম। ঠিক।
যে এভরি কমিউনিকেশন শুড বি ডায়ারাইজড। তো আমি প্রত্যেকটা কোন ফোন থেকে কোন ফোনে কল হয়েছে, কোন ল্যান্ডলাইন থেকে কোন ল্যান্ডলাইনে কল হয়েছে, কারণ আমার ওখানে টাওয়ার ভালো ধরতো না, ল্যান্ডলাইন ছাড়া উপায় ছিল না, করলাম। এবং সিজার লিস্ট যে দেওয়া হয়নি সেটাও লিখে নিলাম সমস্ত। সকালবেলা আমাকে বলল, ওই যে অফিসার গেছিল সে বলল, স্যার আমার কাছে আমার একটু সাসপিসিয়াস মনে হচ্ছে। কেন মনে হচ্ছে আপনার? বললো আমাকে একটা টাকার আমি যখন চেক করতে গেলাম একটা বড় ব্যাগ, তখন দেখলাম অনেকগুলো বান্ডিল আছে। তাই নাকি? আমাকে তো রাত্রে বললো 65টা, তার মধ্যে ছেঁড়া ফাটা নোটও আছে, 65 টাকা টোটাল। বললো না স্যার। আমি বললাম কত হতে পারে আন্দাজ? বললো 8 লাখ। আমি বললো একটু সময় দিন আমাকে, আমি যতটুকু দেখেছি 8 লাখ। ঠিক আছে, আর কি কি? ও বললো আর কিছু খুব একটা করেনি। এবার লোকটাকে ওরা এমসি করিয়ে আমাকে দিল, কিন্তু আমি লোকটাকে পরের দিন ফরওয়ার্ড করলাম। ওই এফআইআর নিতে আমাকে বাধ্য করা হলো। আমি সেটাও জিডিতে এন্ট্রি করে ওই এফআইআরই পাঠিয়ে দিলাম পরের দিন। অ্যাডিশনাল সাহেবের সাথে কনসাল্ট করেছি যতবার হয়েছে। মামলাটা কিন্তু আমি নিইনি, কেন যেন একটা আমার মনে খচখচ হয়েছিল, যে কারণ ইম্পর্টেন্ট মামলা আমিই নিতাম সাধারণত। ঠিক, সেটা আমার সেকেন্ড অফিসার না থার্ড অফিসারকে দিয়েছিলাম। তো এরপরে পরের দিন সকালে আমার ফর্চুনেটলি আমার এসডিপিও সাহেব এবং আমার সিআই সাহেব প্রচণ্ড দুজন ভালো লোককে আমি পেয়েছিলাম। একজন খুব নলেজেবল পারসন আর একজন প্রচণ্ড উইটি। আচ্ছা। সিআই সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, বললো তুই নোটিশ লাগা, মুখে কথা বললে হবে না, ফোনে জিডি ভিডি তুই নোটিশ কর। 91 সেকশন সিআরপিসি, 91 সিআরপিসিতে তাতে নোটিশ পুরনো। হ্যাঁ। এবং সিআই সাহেবও এটা বললো যে কোনো অ্যাড্রেসই দিবি না, মানে অ্যাড্রেসিতে ওই হাম্বল সাবমিশন সফট কথা লিখবি না, বিকজ ইউ আর হোল্ডিং ইনস্ট্যান্ট ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার while issuing notice to anybody. ঠিক, 91 সিআরপিসিতে তাই। তো এইটা আমি দুই বিডিওকে আর এসডিওকে বাই হ্যান্ড পাঠিয়ে দিলাম, সিসি দিয়ে। ঠিক। এরপরে সেইটা নিয়ে শুরু হয়ে গেল ভেজাল। বারবার করে করছি, আর প্রত্যেক দিন একটা করে সিআই সাহেব আমরা পাকা লোক, সে আমাকে অ্যাডভাইস করে যাচ্ছে। আমি একটা করে এসিজেএম কোর্টে পাঠিয়ে দিচ্ছি যে আজকেও আমি এই নোটিশ করেছিলাম, এই এখনও রেসপন্স পাইনি, এখনও সিজার লিস্ট আমি পাইনি, এখনও সিজড আর্টিকেল আমার কাছে পৌঁছায়নি, এখনও ডিটেলস আমি জানতে পারছি না। কি হলো আলটিমেটলি? এত কিছু করলেন। এত কিছু করার পরে ইনভেস্টিগেশন আমাকে দেওয়া হলো। আমার এগেনস্টে দেন রুলিং পার্টির কিছু লিডার রেগে মেগে গেল, আমাকে সুন্দরবন পোস্টিং করে দেওয়া হবে, এইসব শুনলাম আমি জনৈক রিপোর্টারের কাছ থেকে। তো আমার তখন আমি খুব মেন্টালি ছিল আমার স্টেবিলিটি, যে আমার বেশি দিন কোনো জায়গায় মেয়াদ হবে না, সেই জন্য আমি তক্তপোষ, কোনো দামি ফার্নিচার নিতাম না, আমার ট্রাঙ্ক বেডিং তক্তপোষ। বাহ, মানে থানার ওসি ট্রাঙ্ক বেডিং তক্তপোষ, গুড। আর ওই থানার চেয়ার, থানার টেবিল এক্সেস যদি থাকতো একটা করে নিয়ে নিতাম লেখাপেখার জন্য। বাহ, এই চব্য আর আমার ঝামেলা নিতাম না। কী করলেন তারপর ইনভেস্টিগেশনে? তারপরে বড় সাহেব খুব খেপে গেলেন। বড় সাহেব ধারণা হলো যে আমি অ্যাকিউজকে ওবলাইজ করছি। আচ্ছা, বড় সাহেব মানে এসপি। কিন্তু আমি প্রথম দিন থেকে অ্যাডিশনাল এসপিকে যেহেতু পুরোটা কনফিডেন্সে নিয়ে এসেছিলাম, ওনার সাথে আমার ইন্টারাকশন প্রচুর হয়েছে, সেই জন্য সরাসরি আমার উপরে কোনো কিছু দেওয়া যাচ্ছে না। ঠিক। এবার ডিএসপি ডিইবিকে পাঠানো হলো আমার এই পুরো এটাকে এনকোয়ারি করার জন্য। মিনওয়াইল আমি এফসিআই এর যে ওখানকার
সাব ডিভিশনাল হেড ছিলেন, তাকে আমি রিকুইজিশন করলাম এবং তার কাছ থেকেও আমার জানার ছিল যেহেতু এটা পাবলিক আইনটা ডিস্ট্রিবিউশন কীরকম হবে। সিস্টেম। হ্যাঁ, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেহেতু রেশনের ব্যাপার আছে, সেই জন্যে ওনার নিলাম, ডিবিকে নিলাম সাথে, নিয়ে এন্টায়ার ইনভেস্টিগেশনটা এফআর ফলস শেষমেশ হলো এবং ভিজিলেন্স হলো, ভিজিলেন্স থেকে এনকোয়ারি হলো 2-3 বার। সেখানে এসডিও সাহেব সাসপেন্ড হলেন, ডিএম সাহেবের ঘরে আমাকে ডাকা হলো এবং আরও সবাই আমার সিনিয়র অফিসারদের ডাকা হলো। 5 দিনের মাথায় সিজড আর্টিকেলস, 8 লাখ টাকা ইনক্লুডিং একটা গয়না বাদে বাকি গয়না, আরও যা যা কিছু সিজ হয়েছিল সেটা 3টে ট্রাঙ্কে করে দিয়ে গেলেন। 2জন বিডিওর লোকাল স্ট্যান্ডি জিজ্ঞেস করলেন আমাকে ডিএম সাহেব, আমি বললাম যে মনে হয় না ওনারা কোনো ডাইরেক্টলি কিছু করতেন। পটাশপুরের বিডিও আমার নোটিশটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, সেটাও সাহেবকে বলেছি। আমি শুধু নোটিশটা দিয়েছিলাম যে আপনি আপনার সময়টা আমাকে জানান এবং কোথায় আপনাকে জিজ্ঞাসাবাদ করব সেটাকে জানান। সেইটা উনি আমার কনস্টেবলের থেকে প্রথমে নিয়ে তারপরে আবার ওকে ডেকে তারপরে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। আমি সিসির পেছনে কনস্টেবলের বয়ান রেকর্ড করে আমি ওগুলো সব নথিভুক্ত করেছিলাম, করে কমপ্লেনেন্টের 8 লাখ টাকা, জুয়েলারি, আরও যে মোবাইল ফোন হাবি যাবি সেগুলো সব রিকভারি। কেন করেছিল ওরা এটা? এটা হচ্ছে তৎকালীন একজন লোকাল নেতা আর কি, তার ইনফ্লুয়েন্সে একটা জমি নিয়ে গল্পটা ছিল, তার ফল এটা হয়েছিল। 2007 উত্তপ্ত নন্দীগ্রাম, সেই সময় কোথায় পোস্ট? সেখানে আমি ওসি চণ্ডীপুর ছিলাম। সেই সময়টায় ঘটনা তো শুরু হয়েছিল 2nd ডিসেম্বর সম্ভবত, ঠিক আগের বছর। সেখানে গেলাম, সেই নোটিশ দেওয়াকে কেন্দ্র করে সে পুলিশ প্রচুর ইনজোর হলো, আমাদের 2টো রাইফেল ছিনতাই হয়ে গেছিলো, খেজুরির একটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওসি নন্দীগ্রাম প্রচণ্ড অ্যাসল্ট হয়ে গেছিলো এবং প্রচুর পুলিশ ইনজুরি হয়েছিল এবং তখন থেকে রাস্তা কাটা শুরু হয়ে গেল। সেই দিন গেছিলাম। চণ্ডীপুর মানে তো নন্দীগ্রামে ঢোকার মুখেই, নেতাজি মোড় থেকে থানা একটুখানি ওয়াকিং ডিস্টেন্স, তার ওইখান থেকেই একমাত্র রাস্তাটা খোলা ছিল। ঠিক ওইখানেই ইভেন প্রেসের গাড়িও ঢুকতে পারছিল না, সব প্রেসের গাড়ি আমার থানার সামনের মাঠে। ঠিক ওখানেই রেলগেটের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা কি ছিল? ওখানে একটা হাঁসচড়াই ক্যাম্প করেছিল আমার এরিয়ার মধ্যে। সকাল থেকে আমার ওখানে নাকি আপনার গাড়িও নাকি একবার সার্চ হয়? আমার গাড়ি সার্চ হয়েছিল এবং সেই দিনই আমার 1 ঘন্টার মধ্যে ট্রান্সফার অর্ডার চলে এসেছে। সার্চ হয়েছিল আপনার গাড়ি? আমার গাড়ি সার্চ হয়নি, আমার গাড়িকে সার্চ করবে কারা? ওখানকার যারা অবরোধকারীরা, সেখানে শাসক দলের নেতারাও ছিল। কেন সার্চ করবে আপনার গাড়ি? আমার ওদের অ্যালিগেশন হচ্ছে আমার গাড়ি ঘুরে আসার সময় এটা কাণ্ডটি হয়েছে। আমার গাড়ি যখন গেছে তখন অ্যাক্সেস দিয়েছে, আমার সাথে সিআই সাহেবেরও গাড়ি ছিল, ফোর্স ছিল, কিন্তু আমরা যখন হাঁসচড়া দিয়ে ঘুরে আসছি সেই সময় ওদের ক্যাম্পের কাছে, তখন ওরা আমাদের রেস্টেন্ট করেছে। সিআই সাহেব কনভিন্স করতে পারেননি, নেমে চেষ্টা করেছিলেন প্রচুর, আমিও পারিনি। আমি তখন বলছি সিআই সাহেব কী করবেন জানি না, আমার গাড়িকে আমার কোনো কনস্টেবলকে নামাতেও দেবো না, গাড়ি আমি সার্চ করতেও দেবো না। তারপরে তো আমরা অল্টারকেশন হয়, ফিরে যাই থানায়। সিআই সাহেব বেশ সামনেই ফোন আসে, সিআই সাহেব কথাবার্তা বলেন, কি ঘটেছিল জানতে চেয়েছিলেন হয়তো কেউ। তারপরেই দেখলাম যে ডিও চলে এসছে 1 ঘন্টার মধ্যে, যে আমার ডিআইবিতে পোস্টিং। তক্তপোষ, বেডিং, ট্রাঙ্ক। এইভাবে যে লাইফ কাটিয়েছেন, এই যে
তক্তাপোষ, বেডিং, ট্রাঙ্ক, কোনো আফসোস আছে? কোনো আফসোস নেই, কোনো। আই অ্যাচিভ দি গোল। আই থ্যাঙ্কস টু অলমাইটি যে আমি সুস্থ অবস্থায় রিটায়ার করতে পেরেছি। এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন কৃষ্ণেন্দুবাবু, যাকে হজম করা যায় না, যিনি হজম করতে জানেন না। কেস ডায়েরিতে আজ এই পর্যন্তই। এরপর বিস্তারিত দেখুন ইউটিউবে। Negative, okay, that's further.